দেখুন, অ্যাংজাইটি যাদের থাকে মূলত, দেখা যায় যে অ্যাংজাইটিতে ভয়টা আস্তে, আস্তে ক্রমাগত বাড়তে থাকে। যত দিন যায় অ্যাংজাইটি ধীরে ধীরে বাড়তে থাকে। ছোটখাটো ভয় প্রত্যেকটা মানুষের আছে এবং প্রত্যেকদিন ডেইলি লাইফ এর মধ্যে আমাদের যে ভয়গুলো লাগে বা আমাদের জীবন কাটাবার সময় যে ভয়গুলো লাগে, এগুলো কিন্তু একটা কমন ব্যাপার। আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু স্ট্রেস এবং চাপ থাকবে, ভয় থাকবে। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অ্যাংজাইটির ভয়টা একদম অন্য ধরনের। এখানেতে কোনো আ রিয়েল যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো থাকে না। হ্যাঁ? রিয়ালিস্টিক বিষয়টা থাকে না। এখানেতে আমাদের একটা কাল্পনিক বিষয় থাকে এবং আমরা দুটো জায়গাকে যদি একটু ক্লিয়ার করি যে অ্যাংজাইটি যাদের থাকে, হ্যাঁ? এবং বা প্যানিক ডিসঅর্ডার যাদের থাকে, ফোবিয়া যাদের থাকে তারা কি করে যে কোনো একটা কাল্পনিক বিষয়কে, কোনো একটা ভয়কে, কোনো একটা নিউজকে, কোনো একটা ইনফরমেশনকে আ এতভাবে তারা জাস্টিফাই করতে শুরু করে দেয় এবং ছোট ছোট সিম্পটমস গুলোকে তারা মেলাতে থাকে। মিলিয়ে কিন্তু নিজের সাথে তারা মিলিয়ে ফেলে। কোনো এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে, কোনো এক ব্যক্তি এই ঘটনা ঘটেছে, বাজারে গিয়ে কে কোনো এক ব্যক্তি মারা গেছিল। এই ঘটনাটা শোনার পরে আমার মনে হচ্ছে সত্যি তো আমি যদি বাজারে যাই তাহলে মরে যাবো। তো বাসে উঠে ভয় লাগে, ট্রেনে উঠে ভয় লাগে। দাড়ি কাটতে গেছে মনে হচ্ছে যেন গলাটা যদি কেটে যায়। বিভিন্ন রকম ভয় আস্তে আস্তে আসতে থাকে। বেসিক্যালি দেখা যায় যে ছোট ছোট রোগের ভয় মানে ছোট একটা কোনো একটা সিম্পটমস যদি দেখা দেয়, সেইটাকে কি হয় বড় কোনো রোগের সঙ্গে এড করে দেওয়া। সেই বড় রোগটার সিম্পটমস এর সঙ্গে যোগ করে দেওয়া। ওইটা তো ওই রোগেতেও থাকে তার মানে এই রোগেতেও আছে। তার মানে আমি এই ধরনের রোগ হচ্ছি। এবং নিজেকে একটা প্রবলভাবে কিন্তু আ আ আ কি বলবো লক্ষ্য রাখার একটা প্রবণতা তৈরি হয়। প্রবলভাবে লক্ষ্য রাখা। তো এখানেতে দেখা যাচ্ছে ছোট ছোট যে শারীরিক যে পরিবর্তনগুলো আছে তারা কিন্তু লক্ষ্য রাখে এবং কাউকে যদি লিস্ট করতে দেয়া হয় মানে বিশেষ করে সোমাটোফর্ম ডিসঅর্ডারেতে লিস্ট করতে যদি দেয়া হয় দেখা যায় যে দুনিয়ার প্রবলেম তারা লিস্ট করছে। একটা দুটো না। তাকে যদি ঠিক করে শোনা হয় দেখা যাবে যে অন্ততপক্ষে গোটা ২০-২৫ তার শারীরিক সমস্যা আছে। কেউ বলছে যে আমার বুকের এখানটাতে টিপ করে, কেউ এখানে বলছে টিপ করে, কখনো এখানে চাপ ধরে থাকে, কেউ বলছে হাত ঘোরালে ঠিক হয়ে যায়। কারোর ঘাড়ে ব্যথা করছে, কারোর বলছে একটা কান গরম হয়ে যাচ্ছে, দুটো কান গরম হয়ে যাচ্ছে। মাথার সামনের দিকে যন্ত্রণা করছে, ঘাড়ে ব্যথা করছে, পেটের মধ্যে মনে হচ্ছে যেন ভুটভাট করছে, গ্যাস অ্যাসিডিটি বেড়ে গেছে, হাত পা কাঁপছে, হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমার কোমরেতে ব্যথা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে যেন ফ্রেশ ঘুমটা হচ্ছে না। এবং কোমরের দিকে ব্যথা হলে সেখানের সঙ্গে কানেকশন করে দিচ্ছে আমার কিডনির কোনো প্রবলেম নয়। তো মনে হচ্ছে যেন ইউরিনটা ঠিক হচ্ছে না। বেশিবার প্রস্রাব হচ্ছে, কমবার প্রস্রাব হচ্ছে। মনে হচ্ছে যেন আমি দুর্বল ফিল করছি, এনার্জি পাচ্ছি না, কনসেনট্রেশন চলে যাচ্ছে এবং শারীরিক ছোট ছোট ফিলিংস গুলো মনে হচ্ছে যেন কোনো জায়গায় নার্ভ দপদপ করছে। মনে হচ্ছে যেন হার্টবিটটা এত জোর চলছে যেন আমি ফিল করতে পারছি। মনে হচ্ছে যেন আমি কাঁপছি এবং সে স্টিল ভাবে বসে দেখে যে হার্টবিটটা চলার সঙ্গে আমি নড়ছি কিনা। এই ধরনের একটা বিভিন্ন ধরনের শারীরিক সিম্পটমস দেখা দেয়। এবং যখন এই সিম্পটমস গুলো দেখা দেয় তখন কিন্তু আমরা ঘাবড়ে যাই। এবং তখন কিন্তু বিষয়টা কিন্তু আর আ আমরা যদি বলি যে না এটা অ্যাংজাইটি থেকে হচ্ছে, এটা ভয়ের কারণে হচ্ছে তখন কিন্তু এই যে বিশ্বাসটা কিন্তু সে হতে করে না। কারণ তার অ্যাকচুয়ালি কি ক্লাস মানে কন্ডিশনিং কিভাবে আছে? তার কন্ডিশনিং করা আছে তো কোনো একটা বড় রোগের সাথে। তো ন্যাচারালি ছোট ছোট বিষয়গুলো যখনই তার ঘটবে সেই কন্ডিশনিংটার সঙ্গে এড যখন হয়ে যাবে সে নিজেকে বলবে যে আমারও ওই সমস্যাটা হচ্ছে এবং তার ফলে কি হয় বারবার আ ডাক্তারবাবুর কাছে যাওয়া। সোমাটোফর্ম ডিসঅর্ডার এ দেখা যায় তো শহরের প্রায় সব ডাক্তারকেই তারা দেখিয়ে ফেলে। দেখা যায় যে দেখানোর পরেও তার মনে হয় যেন ঠিকঠাকভাবে ডাক্তারবাবু দেখলেন না, ঠিকঠাকভাবে বোঝালেন না। এই ধরনের বিষয়গুলো আসে। তো ডিসকাশন শুরু করার আগে আমি আ রিকোয়েস্ট করব সবাইকে যারা মানসিক সমস্যাতে ভুগছেন প্লিজ হাত জোড় করে রিকোয়েস্ট করছি। প্রত্যেকে তার কাছাকাছির যেকোনো সাইকিয়াট্রিস্ট কে দেখান, সাইকোলজিস্ট কে দেখান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে। আপনি আপনার কাছাকাছি যেকোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন, সেখানে বিনামূল্যে চিকিৎসা হয়। আপনি যেকোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন। অবশ্যই আপনারা দেখান, কাউন্সেলিং করান এবং ধীরে ধীরে এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। তো কিন্তু এটা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ? এটা নিয়ে দেখাতে হবে। আপনাকে না দেখালে কিন্তু তাহলে এটার থেকে আপনি বেরোতে পারবেন না। দীর্ঘদিন ধরে আপনার মধ্যে চলতে থাকবে এবং বাড়তে থাকবে। আপনি যে জাস্টিফিকেশন গুলো করবেন সেগুলো ভুল করবেন। তো এবং একটা লাইফস্টাইল মেইনটেইন করুন। একটা লাইফস্টাইল মেইনটেইন করা খুব প্রয়োজন। যেখানেতে প্রত্যেকদিন সকালে উঠে অন্ততপক্ষে এক্সারসাইজ করা, অত সময় না পেলে সকালে বিকেলে অন্তত এক্সারসাইজ করা। এক্সারসাইজটা মাস্ট। নিজের ডায়েটটা একটু ঠিক করুন, ভুলভাল খাবেন না। অনেকে জাঙ্ক ফুড খায় প্রচন্ড পরিমাণে। দেখুন জাঙ্ক ফুড সে সমস্যা থাক বা না থাক কোনো মানুষের জন্যই ভালো নয়। এবং নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া, নির্দিষ্ট সময়ে ওঠা,
আপনি দীর্ঘ রাত পর্যন্ত আপনি মোবাইল দেখছেন, এই এই অভ্যাসগুলোকে কিন্তু আস্তে আস্তে দূর করতে হবে। এবং আমিও ব্যক্তিগতভাবে রাত্রিবেলা কিন্তু ৯টার পরে মোবাইল ইউজটাকে কমিয়ে দিই, প্রায় বন্ধ করে দিই বললেই চলে। এবং সকালবেলা ৮টা পর্যন্ত মোবাইল ইউজটাকে আমি কম রাখি, কারণ আমার একটা ছোট ছেলে আছে, তার সঙ্গে আমি সময় কাটাই। তো আপনার পরিবারের সঙ্গে সময় কাটানো, আপনার মোবাইলের যে ইউজটা আপনি করছেন, সারাদিন ধরে মোবাইল নিয়ে বসে আছেন, কেউ সারাদিন ধরে শুয়ে আছে, অ্যাংজাইটি যার মনে হচ্ছে সারাদিন ধরে শুয়ে আছি, আমি আর যেতে পারছি না বাইরে, আমি অন্য লোকের মতো চলতে পারছি না, অন্য লোক অনেক বেটার আছে, আমি বেটার নেই, এই ধরনের নেগেটিভ যে কথাগুলো বারবার বারবার বলছেন, এতে আপনার কোনো লাভ হবে না। আপনি বেরোন, আপনি যান, আপনি লোকের সঙ্গে মিশুন, দেখুন এই যে ব্যাপারগুলো আছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখুন, আমি যদি ঘরে বসে থাকি, আমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় না। আপনি বাইরে যাবেন, আপনার ৪টে বন্ধুর সঙ্গে মিশবেন, আপনার যে দৈনিক যে কাজগুলো আছে তার মধ্যে ইনভলভ থাকবেন, তবে না ধীরে ধীরে আপনি সামাজিকভাবে যে মেলামেশাটা আছে সেটা বাড়বে, তবে না আপনি আপনার মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলা বন্ধু-বান্ধব এসে এক জায়গায় বসে গল্প করে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। খুব ভালো। আমিও নিজে খুব ভালোবাসি গল্প করতে এবং আমিও সময় কাটাই। তো এটা একটা লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই পার্ট গুলোকে কিন্তু এভয়েড করে কিন্তু আপনি থাকবেন না, একা থাকতে ভালো লাগছে বলে আমি একা থাকছি। এটা ঠিক নয়, হ্যাঁ? তো যেটা ডিসকাশন করছিলাম যে অ্যাংজাইটিতে তাহলে কি হচ্ছে, অ্যাংজাইটি আমি এখন বলব না, বলব যে ভয়, হ্যাঁ? যারা প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছেন, আ আ বেসিক্যালি বাসে উঠতে গিয়ে ভয় পাচ্ছে। বাসে উঠে বসলেন, সিটেতে বসার পরে দেখা যাচ্ছে যে বাস চলছে। বাস যেই চলা শুরু করলো মনে হচ্ছে যেন শ্বাসটা ঠিক নিচ্ছি না, হ্যাঁ? শ্বাসটা ঠিকভাবে যাচ্ছে না। মুখ দিয়ে নিচ্ছি, নাক দিয়ে নিচ্ছি, একটু টেনে টেনে নিচ্ছি। মনে হচ্ছে যেন একটু অস্থিরতা ফিল হচ্ছে, হাত পা ঘেমে যাচ্ছে, কানটা গরম হয়ে যাচ্ছে। আপনি এটাকে ফলো রাখছেন প্রচন্ডভাবে। এবং আপনার মাথাতে কি তৈরি হচ্ছে, কি কন্ডিশনিং তৈরি হচ্ছে যে আপনি বাসে উঠলেই আপনার সমস্যা হচ্ছে। যার জন্য কি হচ্ছেন, আপনি বাসকে এভয়েড করছেন। আপনি ট্রেনকে এভয়েড করছেন। আপনার যেখানে সমস্যা হচ্ছে আপনি সেখানকে সেই জায়গাটাকে এভয়েড করা শুরু করছেন। তার মানে কি, আপনি যখন এভয়েড করা শুরু করছেন, আপনি আপনার মস্তিষ্ককে, আপনার নিজেকে এটা বলে দিচ্ছেন যে সত্যি ওটা সমস্যা হচ্ছে, তার জন্য আমি এভয়েড করছি। তার মানে এই যে বিষয়টা, যে দেখুন বাসেতে শুধুমাত্র আপনি নেই, হ্যাঁ? শুধুমাত্র আপনি তো বাসেতে যান না। আপনার মতো বহু মানুষ আছে বাসেতে যায়। তার মানে তাদেরও সমস্যা হওয়ার দরকার, তাদের হচ্ছে না। আর উল্টো দিকেতে আপনাকে ডাক্তারবাবু বলে দিয়েছে যে আপনার টেস্ট রিপোর্ট দেখে যে আপনি সুস্থ মানুষ। আপনার কোন রকম প্রবলেম নেই। আপনার হার্টের কোন সমস্যা নেই। ইসিজি, ইকো সব নরমাল। বাকি ব্লাড টেস্টের রিপোর্ট গুলো যেগুলো আছে সেগুলো নরমাল। দেখুন, ছোটখাটো যে প্রবলেম গুলো আছে প্রায় সব মানুষেরই যদি ব্লাড টেস্ট করা হয়, কম বেশি দেখা যায় যে কোন না কোন ছোটখাটো সমস্যা থাকতে পারে। আপ অ্যান্ড ডাউন হালকা। তো এগুলো কিন্তু আমাদের অ খাবার-দাবার মেইনটেইন করলে, এক্সারসাইজ করলে, ডেইলি রুটিনটা ঠিক করলে এগুলো, এই বিষয়গুলো আস্তে আস্তে মেইনটেইন হয়ে যায়। আর যদি দরকার লাগে তাহলে সেখানে তো ডাক্তারবাবু আপনাকে মেডিসিন দিয়ে দিচ্ছেনই। তো এই যে ইসিজির ব্যাপারটা, যেমন অনেকে কি করে বারবার ইসিজি করে, হ্যাঁ? ১০ বার ১১ বার ইসিজি করছে। আপনি ভাবছেন যে আপনি আপনার যেই বুকে ব্যথা করছে আপনি দৌড়ে গিয়ে ইসিজি করছেন, দৌড়ে গিয়ে ইকো করছেন। হয়তো দেখা গেল যে ১ সপ্তাহ আগেই করেছেন কি ১ মাস আগেই করেছেন। আবার দৌড়ে গিয়ে ইসিজি করছেন। ডাক্তারবাবু বলে দিয়েছে, দেখুন ভাই আপনার কোনো প্রবলেম নেই। তার আগে আপনি ৫ বার করেছেন, তাকে রিপোর্ট দেখিয়েছেন ৫ বার। ডাক্তারবাবু বলে দিয়েছে আপনার কোনো প্রবলেম নেই হার্টে। কিন্তু যখনই একটু বুকে ব্যথা করছে আপনি দৌড়ে গিয়ে ইসিজি করাচ্ছেন। ভাবছেন যে ইসিজি করালে কি হবে, আপনার মনটা শান্ত হয়ে যাবে। আপনি ঠান্ডা হয়ে যাবেন। আপনি রিল্যাক্স হয়ে যাবেন, আপনার টেনশনটা দূর হয়ে যাবে। কিচ্ছু হবে না। আপনি যখনই বারবার এই বিষয়গুলো করতে শুরু করবেন, মানে দেখা যাবে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইসিজি বা ১৫ দিন পর পর ইসিজি করছেন। আপনি যখনই এটা করতে শুরু করবেন, আপনার যে সেলফ কনফিডেন্সটা আছে এটাই গ্রো করবে না। আপনি নিজেকে বোঝাতে সক্ষম হবেন না যে আপনি কিন্তু সুস্থ, আপনি কিন্তু ভালো। আপনি যখনই করবেন, আপনার অ্যাক্টিভিটিটা যখনই করবেন আপনার চিন্তার এগেইনস্টে, চিন্তাটা অবশ্যই ভুল চিন্তা, তার এগেইনস্টে যখনই অ্যাক্টিভিটি করছেন তাহলে আপনার ভুল অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে। তো এটাতে কিন্তু আপনার কনফিডেন্স আরো কমে যাবে, এতে বাড়বে না। আপনাকে ডাক্তারবাবু তো বলেছে, এমন নয় ডাক্তারবাবু আপনাকে বলেছে যে না আপনার বিরাট বড় সমস্যা আছে। আপনাকে বলে দিয়েছে, সে ইনসিওর করেছে। ইনসিওর করার পরেও আপনি তার সত্ত্বেও কি করছেন? বারবার দৌড়ছেন। আপনি নিজে নিজে গিয়ে টেস্ট করছেন। এটা করবেন না। হ্যাঁ? এটা করলে কিন্তু আপনার সেলফ কনফিডেন্স কমে যাবে। আপনি যে ডাক্তারবাবুকে দেখেছেন, যিনি হার্টের ডাক্তারবাবু আছেন, তিনি আপনার রিপোর্ট দেখেছেন। রিপোর্ট দেখে বলেছেন যে ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই। এবার কি হয় যে অ্যাংজাইটি যখন থাকে আমাদের, যখনই টেনশন হবে না আপনার বিপি হাই হয়ে যায়। খুব স্বাভাবিক ব্যাপার। আপনি যখন টেনশন করবেন আপনার বিপিটা হাই হয়ে যাবে। আবার যখন আপনি নরমাল লাইফ লিড করতে শুরু করবেন আবার আপনার বিপি নরমাল হয়ে যাবে। তো টেনশনের ফলে বিপি হাই হচ্ছে। তার মানে আপনার হার্টের বা আদার্স কোনো প্রবলেমের জন্য বিপি হাই হচ্ছে না। এটাও একটা ভাইটাল ফ্যাক্টর। এটা তো অনেকে দেখা যায় যে বিপি মেশিন নিয়ে শুয়ে আছে। আপনি সারাদিনেতে ৫ বার ১০ বার করে বিপি মাপছেন। এটা কি সঠিক? এটা কি স্বাভাবিকভাবে কোনো মানুষ করে? এটা করে না এইভাবে। আপনি যে প্র্যাকটিসটা করছেন ভুল। কেউ অক্সিমিটার নিয়ে রাত্রিবেলা শুয়ে থাকে। যে শ্বাসকষ্ট হলেই আঙুলে লাগিয়ে দেখবে যে আমার অক্সিজেন লেভেল কত আছে। এ কি আশ্চর্য বিষয়।
দ্যাট ইজ নট এ গুড প্র্যাকটিস। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, এতে কিন্তু আপনার কোনোদিনও কনফিডেন্স গ্রো করবে না যে আপনি কিন্তু সুস্থ, আপনি কিন্তু ভালো। আপনি যে বিষয়টা নিয়ে, যে চিন্তাটাকে নিয়ে আপনি করছেন, সেই চিন্তাটা কিন্তু ভুল চিন্তা, মিথ্যা চিন্তা। তাকে কিন্তু তার এগেইনস্টে আপনি লজিক না দিয়ে কিন্তু আপনি করছেন। এবার অ্যাক্টিভিটি যখনই আপনি করবেন, আপনার বিলিফ সিস্টেম কি হবে? স্ট্রং হয়ে যাবে আরো। নেগেটিভ বিলিফ সিস্টেমটা কি হবে? স্ট্রং হয়ে যাবে আরো। তা আপনার তো লক্ষ্যটা নেগেটিভ বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করা না। আপনার লক্ষ্যটা কি? পজিটিভ বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করা না। তাহলে আপনাকে কিন্তু সেইভাবে কিন্তু জাস্টিফিকেশন করতে হবে যে, না, আমার যে সমস্যাগুলো হচ্ছে তার কি কোনো সায়েন্টিফিক রিজন আছে? নেই তো। এবার মনের মধ্যে যত প্রশ্ন আসছে আপনি গুগলে সার্চ করছেন, এখানে সার্চ করছেন, সেখানে সার্চ করছেন, অর্ধেক ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে জোগাড় করছেন এবং সেটাকে নিয়ে আপনি সারাদিন বসে ব্রেনেতে ভাবছেন যে আপনার কি হচ্ছে। আপনি দূরে যাবেন, দূরে গেলে আপনার কি হবে? আচ্ছা, দূরে গেলে যদি শরীর খারাপ হয় তাহলে আপনি আসবেন কি করে? আচ্ছা, ওখানে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কি হবে? আপনি যদি বাড়ির লোককে ফোন করার মতো কন্ডিশনে না থাকেন তখন কি হবে? যদি বাড়ির লোককে ফোনেতে না পান তখন কি হবে? যদি ফোন করেন তাহলেও তো ২০ মিনিট যেতে সময় লাগবে। সেই ২০ মিনিটে যদি আপনি মারা যান, যদি আপনার ফোনটা চুরি হয়ে যায়, আপনি যদি পড়ে যান, কেউ যদি লক্ষ্য না রাখে, দেখুন আপনি গেলেন না। আপনি বাড়িতে বসে সেটা ভাবতে শুরু করলেন। কারণ আপনার কোনো একটা দিন বাসে গিয়ে সমস্যা হয়েছে বা কোনো একটা দিন কোনো মলে গিয়ে সমস্যা হয়েছে বা কোনো একটা দিন কোনো একটা জায়গায় গিয়ে সমস্যা হয়েছে, খেলতে গিয়ে সমস্যা হয়েছে, কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে কোনো একটা দিন। কিন্তু আপনি সেই ব্যাপারটাকে ধরে রেখে দিয়েছেন যে আপনার প্রতিদিন সমস্যা হবে। আপনার হচ্ছে না সমস্যা কিন্তু ওইটাকেই ধরে রেখে দিয়েছেন। তার পরবর্তী সময় গেছেন তখন কিছু হয়নি। কিন্তু আপনার মাথায় একটা জিনিস ঘুরছে, ওই দিনকে গেছি আবার আজকে হবে। এবার এই যে টেনশন যখন করবেন আপনি বাস্তবে ভাবুন যে টেনশন যদি আমরা করি আমাদের কি সমস্যা হয়। টেনশন করলে খুব স্বাভাবিক বিষয়, আপনার হার্টবিট বাড়বে, এটাই তো স্বাভাবিক। মাস্টারমশাই যখন আপনাকে বলেছে যে পড়া করে আসিসনি কেন, আপনাকে বলেছে, আমাকেও বলেছে, হার্টবিট বেড়ে গেছে, হাত পা কেঁপেছে, হাত পা ঘেমেছে, ঘেমেছে তো, তো গলা শুকিয়ে গেছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। ভয়ের মাথায় যখন বলেছে এইবার তুই পড়া বল, যদি আজকে তুই পড়া না বলতে পারিস না, মেরে তোর পিঠের চামড়া তুলে নেবো। পড়া সব মুখস্থ করে গেছি কিন্তু সব ভুলে গেছি, কিছু মনে পড়ছে না। লিখতে যখন যাচ্ছি হাত পা কাঁপছে, তাহলে মানে আমি যখন মাস্টারমশাইয়ের ভয়ে যখন লিখতে যাচ্ছি, আমি পড়া করে যাইনি, লিখতে যাচ্ছি হাত পা কাঁপছে, তারপরে কি আমার নার্ভের প্রবলেম আছে? আপনি যোগ করে দিলেন, এটা ঠিক নয়। দেখবেন পরীক্ষার সময়, পরীক্ষা হলে যখন আপনি পরীক্ষা দিতে বসেছেন, মাস্টারমশাই গার্ড দিচ্ছে, হঠাৎ করে দেখা গেল আপনি ভালো লিখছেন, আপনার পাশে এসে দাঁড়িয়ে পড়েছেন, উনি দাঁড়িয়ে আপনার লেখা দেখছেন, ওনার অন্য কোনো উদ্দেশ্য নেই, আপনি দেখবেন আপনার লেখা ভুল হয়ে যাচ্ছে। কেন? টেনশনে আপনার কনসেন্ট্রেশন ওদিকে চলে যাচ্ছে। আর মনোযোগের যে বিষয়টা আছে, খুব স্বাভাবিকভাবে আমাদের মনোযোগ একদিকে থাকে, দুদিকে যায় না। তো মনোযোগ যখন আপনার নিজের শরীরের দিকে সারাক্ষণ আপনি লাগিয়ে রেখে দেবেন, তো মনোযোগ অন্যদিকে যাবে না। এখন অ্যাংজাইটি যাদের হয়, যাদের টেনশন থাকে এবং যারা শারীরিকভাবে সারাক্ষণ ভাবছে আমার না কোনো প্রবলেম আছে, জানেন স্যার, আমার শুয়ে প্যারালাইসিস হয়ে যাবে না তো? শুয়ে প্যারালাইসিস, ঘুমিয়ে প্যারালাইসিস, তখন আমি কি করব? শুয়ে বা ঘুমিয়ে যদি প্যারালাইসিস হয় তখন আমি কি করবো? আপনি তো তখন ঘুমোচ্ছেন, কি করবেন আর? কিছুই করবেন না। আপনার শুয়ে প্যারালাইসিস কতবার হচ্ছে? রোজ শোয়ার সময় ভাবছি আমার ঘুমিয়ে যদি প্যারালাইসিস হয়েছে। দেখুন এই যে চিন্তাগুলোকে আপনি করছেন, এই যে চিন্তাগুলোকে আপনি জানেন, আপনি আপনি বোঝেন এই চিন্তাগুলো ভুল চিন্তা। আপনি একটু যদি না বুঝতে পারেন একটুখানি নিজেকে বোঝাবার চেষ্টা করুন। এগুলো ভুল চিন্তা, ঠিক নয়। আপনি ছোট কোনো রকম সিম্পটমস দেখে কোনো এক ব্যক্তি মারা গেছে, আপনি শুনে এসেছেন, সেই ব্যক্তি কি হতো? একটু চা বেশি খেত। আপনি ৪ বার চা খেয়েছেন, ভাবছেন যে আপনার কি প্রবলেম হয়ে গেল নাকি? ৪ বার চা খাওয়াতে আপনার প্রবলেম হয়ে যাবে, আপনি মারা যাবেন। এটা হয় না। এটা ঠিক নয়। তো ছোট বিষয়কে আপনার নিজের সাথে এই যোগ করার যে প্রবণতা আপনি তৈরি করেছেন, এটাকে অফ করার দরকার। এর জন্য কিন্তু আপনাকে কিন্তু লিখতে হবে। না লিখলে হবে না। আপনার কি চিন্তাগুলো আসছে, এই যে চিন্তাগুলো আসছে যেগুলোকে আপনি রিপিটেডলি বারবার ভাবছেন এবং তার এগেইনস্টে যে অ্যাকশন গুলো আপনি নিচ্ছেন, চিন্তা আসছে আপনি অ্যাকশন নিচ্ছেন, এই অ্যাকশন গুলো যে নিচ্ছেন এগুলো ঠিকঠাক অ্যাকশন নিচ্ছেন তো? যদি চিন্তা আসার পরে এগুলো ঠিকঠাক অ্যাকশন না হয়, তাহলে চিন্তাটা আসার পরে অ্যাকশন গুলোকে বন্ধ করতে হবে। এই অ্যাকশন গুলোকে যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনার ব্রেন ভাববে যে আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন ঠিকঠাক, আপনার চিন্তাটা ঠিকঠাক, জাস্টিফাইড। কিন্তু এটা ঠিক নয়, ভুল চিন্তা। আপনি অনেকে আছে দেখা যায় যে অফিসেতে গিয়ে প্রবলেম হয়, অফিসের এনভায়রনমেন্ট ভালো লাগে না।
অফিসের কারোর সঙ্গে কথা বলতে পারলেন, অফিসে যেতে তার ভয় লাগে, টেনশন লাগে, বিভিন্ন জায়গায় যেতে তার মনে হয় যেন অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে। অ্যাডজাস্ট যদি করতে প্রবলেম হয় তাহলে আপনি কি করবেন? পালিয়ে আসবেন সেখান থেকে? অ্যাডজাস্ট করতে হবে। আমরা ধরুন যে পরিবেশেতে থাকি, এই পরিবেশেতে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে না। তো যেখানেতে বরফ পড়ে, এখন যদি আমরা সেখানে যাই, আমাদের ১ম এ অ্যাডজাস্ট করতে সমস্যা হবে। তারপরে অ্যাডজাস্ট হবে আস্তে, আস্তে। তো আমার আগে থেকেই যদি আমি ধারণা করে দিই, আমি এই ধরনের মানুষ স্ট্যাম্পিং করে দিলাম এবং সেই স্ট্যাম্পিংটা করার পর আমি এই ধরনের মানুষ। আমি এই পছন্দ করি। তার মানে তো আপনি তো নিজেকে আর চেঞ্জ করতে চাইছেন না। ইচ্ছা আমার করছে না স্যার। আচ্ছা, ইচ্ছাতে আপনি কতদিন কত কাজ করেছেন বলুন তো? প্রচন্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডা জল দিয়ে আপনি চান করছেন। ইচ্ছা করছে কি? না। আপনার গরম জলে চান করতে ইচ্ছা করছে। দেখুন, ইচ্ছার বিরুদ্ধেই আমরা বেশিরভাগ কাজ করি। পড়াশোনা যারা করো, যারা পড়াশোনা করো, অবভিয়াসলি আমি নিজেও পড়াশোনা করি। পড়াশোনা করতে কি সত্যি ভালো লাগে? ভালো লাগে না রে বাবা। পড়াশোনা করতে সবার ভালো লাগে না। বেশিরভাগ মানুষেরই ভালো লাগে না। ইচ্ছার বিরুদ্ধে পড়াশোনা করি। কবে আমার ইচ্ছা জাগবে? কবে আমার ভালো লাগবে? তারপরে আমি পড়াশোনা করব। তাহলে তো বাবা এমনি চলে যাবে ২৫ বছর। পড়াশোনা করতে কারোরই ভাল লাগে না। তো আপনার বাড়িতে আপনার পরিবারের যে মা আছে, ওয়াইফ আছে যারা রান্না করে, প্রতিদিন তাদের ভাল লাগে রান্না করতে? রান্না করতে ভাল লাগে না। তারা ইচ্ছা তাদের করে না, তার সত্ত্বেও করতে হয়। দেখুন, আমরা কিন্তু বেশিরভাগ কাজ ইচ্ছার বিরুদ্ধেই করে এসেছি। আপনি ভালো করে প্রচন্ড খাটাখাটনি গেছে, আপনি ভালো করে জল টল খেয়ে রাত্রিবেলা শুয়েছেন রিল্যাক্সে। যাহা তক শুলো, আপনার ঘুম এলো, আপনার সঙ্গে সঙ্গে বাথরুমের ডাক এলো, ব্যাস। আপনার বলুন তো, ওই ঠান্ডার মধ্যে বাথরুমেতে যেতে আপনার ইচ্ছা করে, কিন্তু যেতে হয়। আমি আমি যাতে মনে থাকে তার জন্য উদাহরণ বলে দিচ্ছি। যেতে হয়, তার মানে আমরা কিন্তু ইচ্ছার বিরুদ্ধেই বেশিরভাগ কাজ করি। কিন্তু আপনি বা আমি এই ইচ্ছার বিরুদ্ধে কাজ করা সত্ত্বেও এখন কিন্তু বাড়িতে বসে থাকছি যে আমার ইচ্ছা করছে না বাইরে যেতে, আমার ইচ্ছা করছে না ওখানে যেতে। এগুলো করলে কিন্তু হবে না। ইচ্ছার বিরুদ্ধে আমরা কাজ করতে সক্ষম, আমরা যেতে পারবো। আপনাকে যেতে হবে, আপনাকে মিশতে হবে, আপনাকে কথা বলতে হবে। আমার কথা বলতে স্যার ভয় লাগে। লাগুক না ভয়, লাগুক না ভয়। আমি বলি না কথা, তারপরে কি হবে? কি হবে দেখা যাক না। কি হতে পারে? হাত পা কাঁপবে, দেখি না কতটা কাঁপে। অ্যাটলিস্ট তো চ্যালেঞ্জটা নিন। আচ্ছা, আমার যদি আজকে হাত পা কাঁপে, তো কালকেও কাঁপবে, পরশুও কাঁপবে, কিন্তু তার পরিমাণটা আস্তে, আস্তে কমবে তো। অ্যাটলিস্ট তো শুরু তো করুন। আপনার কনফিডেন্স একদিনে গ্রো করবে না। এটা হতে পারে না। আর এমন নয় যে আপনার যে নেগেটিভ যে চিন্তাগুলো আছে, ভুল যে চিন্তাগুলো আছে, তার এগেইনস্টে আপনি যখন লজিক গুলোকে প্লেসড করছেন, লজিক গুলোকে দিচ্ছেন, এই লজিক গুলো এমন না আপনার মস্তিষ্ক খুব তাড়াতাড়ি গ্রহণ করে ফেলবেন। আপনার নলেজ লেভেল বাড়বে, আপনি লজিক দেবেন সুন্দর করে, তারপরে আপনি প্র্যাকটিস করবেন, তারপরে কিন্তু আপনার বিহেভিয়ার বা আপনার যে থিঙ্কিং গুলো আছে সেগুলো বদলাবে, আপনার সমস্যাগুলো আস্তে আস্তে কমবে। এমন নয় যে হঠাৎ করে রাতারাতি ব্যাপারটা পরিবর্তন হয়ে যাবে, এমনটা নয়। ৭ মাস, ৮ মাস, ১ বছর প্র্যাকটিস করা লাগবে, তারপরে ধীরে ধীরে আপনি বুঝতে শিখবেন। কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে কিন্তু এই বিষয়টা নিজের মস্তিষ্ককে বুঝিয়েছেন। আজকে হঠাৎ করে আপনি চেঞ্জ হয়ে যাবেন না, সময় লাগবে। সময়টা দিতে হবে। কিন্তু অধৈর্য যদি হয়ে যান যে কেন ঠিক হচ্ছি না, কেন ঠিক হচ্ছে না, কেন ঠিক হচ্ছে না, কিচ্ছু নয় রে বাবা। যে চিন্তাটা আসছে এমন নয় যে চিন্তাটা মারাত্মক চিন্তা, আপনাকে সে একবারও এসে কোনো ক্ষতি করেনি। আপনার এতবার চিন্তা এসেছে, কোনো প্রবলেম হয়নি। কিন্তু তার সত্ত্বেও আপনার চিন্তাটা আসছে কেন? সেই চিন্তাটাকে বন্ধ করার পেছনে আপনি পড়ে আছেন। কিন্তু আপনার নরমাল লাইফ যেটা আছে সেটার মধ্যে আপনি যাচ্ছেন না। যদি আপনি নরমাল লাইফের মধ্যে অ্যাক্টিভলি পার্ট না নেন, আপনার ফোকাসটা তো আপনার নরমাল লাইফে আসবে না, আপনার নিজের মধ্যেই থাকবে। তো নিজের মধ্যে যদি থাকে, তাহলে আপনি কি করেই সমস্যা থেকে বেরোবেন, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনার ডেইলি রুটিনকে ঠিকঠাক করুন। এই রুটিন অনুযায়ী চলুন। খাওয়া-দাওয়া ঠিকঠাক করুন। পরিবারের সঙ্গে ভালো করে সময় কাটান। বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটান। আপনার প্রতিদিনকার অ্যাক্টিভিটি একদম প্রত্যেকটা অ্যাক্টিভিটি মানে কমপ্লিটলি করবেন। কোন অ্যাক্টিভিটি বন্ধ করবেন না। কেউ মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, এখানে যাওয়া, সেখানে যাওয়া, কোনো কিছু বন্ধ করবেন না। সবকিছু করুন। সমস্যা থাকবে সেটা নিয়েই চলতে হবে। তবে ধীরে ধীরে আপনি বুঝতে শিখবেন, না রে বাবা, এই সমস্যার জন্য আমার কিচ্ছু হবে না। এখন দেখুন, ভয় যদি লাগে তো সিমটমস তো দেখা দেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন ওই সিমটমস গুলো যদি আপনি বন্ধ করার জন্য চিন্তা করেন, কটা সিমটমস বন্ধ করবেন? কটা বন্ধ করবেন? তো গোড়াটা তো হচ্ছে ভয়। আপনি তো অহেতুক টেনশন করছেন। আপনি কোনো কাল্পনিক বিষয়কে নিয়ে একদম গুছিয়ে বসে তাকে নিয়ে একদম সুন্দর করে সিনেমা তৈরি করছেন। তো সিনেমা তৈরি করছেন আর দেখছেন, সিনেমা তৈরি করছেন আর দেখছেন। মস্তিষ্ক মুখস্থ করে ফেলেছে। সেই ভুল সিনেমা যেটার আপনি ডাইরেক্টর, আপনি অভিনেতা, আপনি সবকিছু আপনি লিখেছেন। তো এই যে সিনেমাটা যেটা তৈরি করেছেন এটা ভুল সিনেমা। এই সিনেমাটা বাদ দিন। আপনার নরমাল লাইফেতে যে বিষয়গুলো চলছে তার মধ্যে ইনভলভ হোন। এবার
প্রত্যেক মানুষের লাইফেতে স্ট্রেস থাকবে, চাপ থাকবে, সময় খারাপ যাবে, সময় ভালো আসবে, হাসির সময় আসবে, দুঃখের সময় আসবে, কান্নার সময় আসবে, সব রকম মিলিয়েই আমাদের জীবন। আমাদের জীবনটা এমন না প্রত্যেকটা মানুষ হাসি খুশি থাকবে, 24 ঘন্টা থাকবে, 365 দিন থাকবে, এমনটা নয়। আপ অ্যান্ড ডাউন আপনার লাইফে থাকবে। আগে যারা মানুষ ছিল তাদেরও ছিল, আজকেও থাকবে, কালকেও থাকবে, ভবিষ্যতে থাকবে, প্রত্যেকটা মানুষের থাকবে, সব্বার থাকবে। এটাকে নিয়ে আমরা আমাদের লাইফটা আশেপাশের মানুষজনকে নিয়ে কাটাবো, এটাই হচ্ছে জীবন। চাপ থাকবে, টেনশন থাকবে, এটা কোনো বড় ব্যাপার না। রাতে ১ ঘন্টা ঘুম কম হলো বলে আপনি অস্থির হয়ে উঠলেন, সঠিক নয়। সঠিক নয়। অস্থির যত হয়ে উঠবেন ঘুমের কিন্তু ডিস্টার্ব হবে। আপনি সিম্পল ছেড়ে দিন। ঘুম আসবে, ঘুমোবেন। আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন। বই পড়ুন। রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বই পড়ুন। খুব ভালো একটা অভ্যাস, এবং বই যদি পড়েন আপনি প্রচুর জিনিস জানতে পারবেন, এবং আপনার যদি ঘুমের প্রবলেম থাকে অনেকখানি হেল্প করে আমাদের কিন্তু ভালো বই পড়া ঘুমের প্রবলেমের থেকে। এবং আমি যেটা বললাম এক্সারসাইজ আপনার ইচ্ছা না থাকলেও করতে হবে। আপনি যদি বেরোতে চান, যে এটাও অজুহাত দিয়ে এক্সারসাইজকে বন্ধ করবেন না প্লিজ। এক্সারসাইজ করুন। আমি নিজে ডেইলি এক্সারসাইজ করি, এবং এক্সারসাইজটা করাটা খুব প্রয়োজন। আমার নিজের খুব ভাল লাগে। আমার মনে হয় যেন এক্সারসাইজ না করলে আমার মনে হয় শারীরিক কোনো একটা সমস্যা হচ্ছে। আমার আনইজি ফিল হয় এক্সারসাইজ না করলে। আর এক্সারসাইজ করলে মনে হয় যেন আমি বেশ হালকা অনুভব করছি। যারা এক্সারসাইজ ডেইলি করো প্লিজ কমেন্ট করো নিচে। তারা লিখো, যারা এক্সারসাইজ করো না তারা প্লিজ দেখো এগুলো। এক্সারসাইজ যারা করে তারা প্লিজ লিখো যে তোমাদের এক্সারসাইজ করার ফলে কি পরিবর্তন সত্যিকারের হয়েছে। যাতে অন্য মানুষজন দেখে অন্তত করে। হ্যাঁ? অন্য মানুষজন প্লিজ দেখে করো তোমরা। কারণ হচ্ছে যে এক্সারসাইজ এমন একটা বিষয় যে তোমাকে কিন্তু রোগ হলেই যে করতে হবে তা নয় কিন্তু এক্সারসাইজ। এক্সারসাইজ কিন্তু করলে আমরা বহু শারীরিক সমস্যা থেকে কিন্তু দূরে থাকবো। আমাদের ইমিউনিটি সিস্টেম খুব স্ট্রং হয়, হ্যাঁ? আমাদের চিন্তা ভাবনা, পড়াশোনা মনে রাখার ক্যাপাসিটি সব বৃদ্ধি হয়। তো প্লিজ করো। আর নেক্সট ডে আবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার নেক্সট ডে অন্য বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।